নমস্কার, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের নিশ্চয়ই অনেকেরই মন মেজাজ ভালো নেই, কারণ মার্কেট বেশ কয়েকদিন ধরে ভালো রকমভাবে পড়ছে। বিশেষ করে বিগত 1.5 মাস ধরে মার্কেট ক্রমাগত পড়ে চলেছে। তারও আগে থেকে মার্কেটে মিড ক্যাপ আর স্মল ক্যাপগুলো পড়ছিল, কিন্তু লাস্ট 1.5 মাসে নিফটি এবং লার্জ ক্যাপ স্টকসগুলো ভালোভাবে পড়েছে। তো অনেকেরই মন মেজাজ খারাপ, অনেকেই যারা নতুন এসছেন মার্কেটে তাদের মধ্যে প্রশ্ন, কি করা উচিত এখন? সব কিছু কি বিক্রি করে দেব, নাকি হোল্ড করে রাখবো, নাকি কিনবো, বুঝতে পারছেন না। আলটিমেটলি কোথায় গিয়ে ডাউন হবে সেটাও কেউ বুঝতে পারছেন না। মার্কেট একের পর এক সাপোর্ট ভেঙে চলেছে। যারা টেকনিক্যাল অ্যানালিস্ট বলছেন এইখানে সাপোর্ট আছে, তারপর বলছেন এইখানে সাপোর্ট আসছে, কিন্তু একের পর এক সাপোর্ট দেখা যাচ্ছে, মার্কেট ভেঙে চলেছে। তো এই অবস্থায় মার্কেটে কি করা উচিত, এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আসছে। তো সেইটা নিয়েই আজকের ভিডিওটা করেছি। প্রথম কথা, তো এই মার্কেট যে পড়ছে, আগে বুঝতে হবে যে কারণগুলো কি। কারণগুলো নিশ্চয়ই আপনারা টুকটাক সকলেই শুনেছেন। যে এক তো হচ্ছে যে অনেকেই যেমন ভাবছিল ইলেকশানকে একটা, এবং যখন ইউএস ইলেকশান হলো, রিপাবলিকানরা জিতলো, ট্রাম্প জিতলো ভালোভাবে, তখন যখন মার্কেট র্যালি করলো, অনেকের মতে এই মার্কেটের বেয়ার ফেজ বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু আপনারা যদি যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন, এখনও যারা যুক্ত নেই অবশ্যই সাবস্ক্রাইব করুন, পোস্টটিকে লাইক করুন। তো যারা যুক্ত রয়েছেন, সাবস্ক্রাইব রয়েছেন, তারা জানেন যে আমি কিছুদিন আগেই একটি ভিডিও করেছিলাম ট্রাম্পের জেতার পর। তাতে আমি বলেছিলাম ট্রাম্প জিতলেও মার্কেটে কিন্তু এই ফেজটা এক্ষুনি শেষ হয়ে যাবে না। কেন, সেটাও আমি ভালোভাবে বলেছিলাম। যে তার কারণ হচ্ছে, মার্কেট কি পড়েছিল ইউএস ইলেকশনের জন্য? মার্কেট কি শুধু ট্রাম্প আসবে নাকি কমলা হ্যারিস আসবে সেই নিয়ে ভাবছিল? না, মার্কেটের পড়ার কারণ ছিল অন্যান্য। যেহেতু ইউএস ইলেকশনের জন্য মার্কেট পড়েনি, তো ইউএস ইলেকশনের কি রেজাল্ট হলো সেই কারণে মার্কেট উঠবেও না। এইটা আগে বোঝা খুব জরুরি, যেটা আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম। যারা এই চ্যানেলটি ফলো করেন তারা সেই আপডেটটি নিশ্চয়ই পেয়েছিলেন। তো কি কি কারণের জন্য পড়ছে? অবশ্যই একটা বিশাল বড় কারণ হচ্ছে এফআইআই রিলেন্টলেস সেলিং। এফআইআইরা যেহেতু প্রচুর জিনিসপত্র বিক্রি করছেন, এবং অক্টোবর মাসে 1 লক্ষ কোটি টাকার ওপর তারা বিক্রি করেছেন। হ্যাঁ, প্রায় আপনার হচ্ছে 12-13 বিলিয়ন ডলারের ওপর বিক্রি করেছেন। তো এত পরিমাণে বেশি বিক্রি এফআইআইরা কিন্তু 2000-এর ক্র্যাশ, 2008-এর মার্কেট ক্র্যাশ, 2020-র কোভিড ক্র্যাশ কখনো করেননি। তো যদিও রিটেল ইনভেস্টাররা, ডিআইআই মিউচুয়াল ফান্ডসদের যেহেতু ইনভেস্টমেন্ট রয়েছে সেহেতু মার্কেট চলছে, কিন্তু এফআইআইয়ের এত বিশাল সেলিংয়ের ইম্প্যাক্ট পড়বেই। এবং এফআইআই এই সেলিংয়ের একটা অন্যতম বড় কারণ হিসেবে এটাকে দেখা হচ্ছে, সেটা হচ্ছে চায়নার ইকোনমিক স্টিমিউলাস। আপনারা সকলেই জানেন যে চাইনিজ গভর্নমেন্ট যে ইকোনমিক স্টিমিউলাস ঘোষণা করেছে, একটা বড় অর্থের ঘোষণা করেছে। তাদের যে ইকোনমিতে স্লোডাউন চলছে, তাদের স্টক মার্কেট বহু বছর ধরে পারফর্ম করেনি, সেই ইকোনমিক স্লোডাউন থেকে বেরিয়ে আসতে। তো অনেকেই এফআইআইরা তারা হচ্ছে যেখানে কম দামে শেয়ার পাবে, যেখানে কম ভ্যালুয়েশনের মার্কেট পাবে, সেখানে ঢুকবে। তাই তারা ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা তুলে নিয়ে, যেহেতু ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট তাদের রিটার্ন দিয়েছে, তুলে নিয়ে এবার চাইনিজ মার্কেটে ঢালছে। তো এফআইআই সেলিং আর চাইনিজ ইকোনমিক স্টিমুলাস, এই দুটো অন্যতম কিন্তু কারণ। এর সঙ্গে গোদের ওপর বিস্ফোরণের মতো যুক্ত হয়েছে ভারতীয় কিছু কারণ, যার মধ্যে প্রধান কারণ কি? Q2 উইক আর্নিংস। অর্থাৎ কি, যেটা Q2 চলছে, সেপ্টেম্বর কোয়ার্টার, সেই সেপ্টেম্বর কোয়ার্টারে যে বিভিন্ন কোম্পানি যে রেজাল্টগুলো দিয়েছে, বিশেষ করে নিফটির বড় বড় কোম্পানিগুলো, সেখানে এফএমসিজি কোম্পানি হোক, কনজিউমার ফেসিং কোম্পানি আছে এবং অন্যান্য কোম্পানিগুলো, তারা কিন্তু খুব উইক রেজাল্ট দিয়েছে। এত উইক কিছুটা হতে পারে সেটার আন্দাজ ছিল, কারণ বন্যা, ইলেকশন ইয়ার ছিল, এটা গরম এবছর বেশি ছিল। কিন্তু তা সত্ত্বেও এত উইক যে Q2 আর্নিংস হবে, এটা মার্কেট এস্টিমেট করেনি। এবং সেই কারণে মার্কেটে যখন ভ্যালুয়েশান বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, মার্কেট এক্সপেক্ট করে যে কোম্পানির রেভিনিউও বাড়বে। কোম্পানির আর্নিংস যদি মার্কেট বাড়ার সঙ্গে সঙ্গে, মার্কেটের গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে না বাড়ে, তাহলে মার্কেটের সঙ্গে, মার্কেট ভ্যালুয়েশানের সঙ্গে কোম্পানির আর্নিংসের ভ্যালুয়েশান মিসম্যাচ করে, তখনই কিন্তু মার্কেট নামবে। এবং সেই জিনিসটাই কিন্তু হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পারছি। এছাড়া আর একটা বড় ব্যাপার কিন্তু রয়েছে মহারাষ্ট্র ইলেকশন। মহারাষ্ট্রতে
জানেন যে বিজেপির জোট সরকার ক্ষমতায় রয়েছে, তো জিনিসটা পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখবেন না, জিনিসটা হচ্ছে যে মার্কেট কাকে এক্সপেক্ট করে, কাকে মার্কেটের পক্ষে ভালো বলে মনে করে। যেমন ইউএস ইলেকশানে মার্কেট চেয়েছিল রিপাবলিকানরা জিতুক, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হোক, সেটা হয়েছে, ফলে ইউএসএ র্যালি চলছে। কিন্তু এখানে মার্কেট কি চায় মহারাষ্ট্র ইলেকশানে, যে বিজেপি তার ক্ষমতা ধরে থাকুক। কিন্তু যেহেতু মহারাষ্ট্রে বিজেপি জিতবে কি না সেটা সিওরিটি নেই, যথেষ্ট টাফ ইলেকশান হতে চলেছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাই মার্কেট কিন্তু এটার টেনশন নিচ্ছে। তার কারণ হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে ভারতের দ্বিতীয় বেশি জনবহুল রাজ্য। মহারাষ্ট্র জিডিপি কন্ট্রিবিউশন ভারতবর্ষের মধ্যে হায়েস্ট। ভারতের সবথেকে বেশি শেয়ার হোল্ডার যারা শেয়ার মার্কেটে ডিম্যাট হোল্ডার তারা বাস করেন মহারাষ্ট্রে। আপনারা জানেন মহারাষ্ট্রের বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ ভারতের একটি বড় স্টক এক্সচেঞ্জ। তো এই সব কারণে মহারাষ্ট্র ইলেকশানে কিন্তু কি রেজাল্ট হবে না হবে সেটা নিয়েও কিন্তু মার্কেটের প্যানিক রয়েছে। মহারাষ্ট্রে যদি বিজেপি জোট সরকারই আবার আসে তাহলে কিন্তু সেটা মার্কেটের পক্ষে ভালো হবে, যদি না আসে তাহলে কিন্তু মার্কেট সেটাকে আরও নেগেটিভলি নেবে। এছাড়া দেখুন যে ইউএসএতে ফেডারেল রিজার্ভ কিন্তু দুটো রেট কাট করেছে, 25 বেসিস পয়েন্ট করে পরপর দুটো রেট কাট করেছে। কিন্তু এখনও আরবিআই কিন্তু কোনো রেট কাট করেনি। ভারতবর্ষে ইন্টারেস্ট রেট পিকে চলছে, সেখান থেকে কোনো রেট কাট করেনি। ইন্টারেস্ট রেট কাট করা কিন্তু ইকোনমির পক্ষে, বিজনেসের পক্ষে ভালো, সেটাও মার্কেট চাইছে। এই যদি আরবিআই ইন্টারেস্ট রেট কাট দ্রুত শুরু না করে তাহলে কিন্তু মার্কেটকে তার ভালো ফর্মে ফেরা মুশকিল, কারণ বিজনেস গ্রো করে যেহেতু ডেটের মাধ্যমে, ঋণ নেওয়ার মাধ্যমে, তো ইন্টারেস্ট রেট ব্যাংকের কম হলে বিজনেসের পক্ষে সুবিধে হয়। যখনই ঋণ বেশি মেটাতে হবে তখনই কিন্তু প্রফিটেবিলিটি মার্জিন হ্যাম্পার্ড হয় বিভিন্ন কোম্পানির। তো মার্কেট এক্সপেক্ট করছে আরবিআই থেকে এক বা একাধিক রেট কাট আসা উচিত, সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু মার্কেটের পজিটিভ দিকে যাওয়াটা খুব মুশকিল। কিন্তু তাতেও বলবো যারা নতুন ইনভেস্টর মার্কেটে এসছেন তাদের প্যানিক করার কোনো কারণ নেই। যারা কোভিডের পরে মার্কেটে যুক্ত হয়েছেন তারাও জানবেন, তারাও নিশ্চয়ই একটা ছোট হলেও বেয়ার ফেস দেখেছিলেন, যেটা নিয়ে কেউ বলে না প্রায়। সেটা হচ্ছে যে 2021 অক্টোবর থেকে 2023 অক্টোবর, এই 2 বছর নিফটি কিন্তু প্রায় কোনো রিটার্ন দেয়নি। আপনারা যদি দেখেন 2021 অক্টোবরে নিফটি ছিল 18,600 আশেপাশে, 2023 অক্টোবরেও ছিল কিন্তু 18,600 আশেপাশে। 2 বছর কিন্তু মার্কেট কোনো রিটার্ন প্রায় দেয়নি বলা চলে যায়, মানে নিফটি ওয়াইজ কোনো রিটার্ন দেয়নি। বাকি কোম্পানি স্টক স্পেসিফিক রিটার্ন সেটা তো আছেই। তো তারপর থেকে মার্কেট র্যালি করেছিল 18,000 থেকে একদম 26,000 অবধি। আজকে মার্কেট আবার সেখান থেকে কিছুটা নামছে। দেখুন মার্কেটে কারেকশান স্বাভাবিক। যখন 22-এ এই কারেকশানটা এসছিল তখন কিন্তু মার্কেট 18,600 থেকে নেমে এসেছিল 15,400-তে, 3,200 পয়েন্টসের কারেকশান, প্রায় 18% ওপর নিফটি নেমে গেছিলো 2022-এ, 18,600 থেকে 15,400। একই রকমভাবে বর্তমানে তো এখনও মার্কেট 26,000 থেকে 14,600 এসছে। আপনারা যদি দেখেন তো এই 26,000 থেকে 23,600-তে এসছে, অর্থাৎ আপনারা যদি দেখেন 2,400 পয়েন্টের কারেকশান, তো সেটা নিফটি 8-9% নেমেছে, এখনও 10%ও কিন্তু নিফটি নামেনি। হ্যাঁ, এইটা ঘটনা আমরাও জানি, আমাদেরও পোর্টফোলিও আছে, জানি যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে পোর্টফোলিও সেটা বেশি হিট করেছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলি 30%, 40%, কখনো কখনো 50% অবধি কিন্তু নেমে গেছে। কিন্তু সেখানে কি করা উচিত, সেটা কি তাহলে কি সব কি সেল করে দেওয়া উচিত, নাকি হোল্ড করা উচিত, নাকি অ্যাড করা উচিত? এখানে দেখুন যারা ইলেকশানের পর, যারা বাজেটের পর থেকে যখন মার্কেট কারেক্ট করতে শুরু করলো, যারা তখন প্রফিট বুক করেছেন সেটা ঠিক আছে, কিন্তু এখন এই সময় এতটা নেমে যাওয়ার পর প্রফিট বুক করা খুব একটা মনে হয় বুদ্ধিমানের, যদি প্রফিট কিছু থেকেও থাকে, খুব একটা বুক করা মনে হয় বুদ্ধিমানের কাজ নয়। এই সময় যত মার্কেট নামবে, কারণ যেহেতু এমন কোনো কারণ নেই যে মার্কেট ক্র্যাশ করে যাবে, কারণ পৃথিবীর যে দুটো সবথেকে বড় ইকোনমি ইউএস আর চায়না, সেখানে মার্কেট খুব ভালো আছে, ইউএসতে মার্কেট উঠছে, চাইনিজ মার্কেট উঠছে, তো এমন ওয়ার্ল্ড ওয়াইড কোনো তো গ্লোবাল ক্রাইসিস নেই।
মিডল ইস্ট ক্রাইসিস যেটা রয়েছে, ইসরায়েল প্যালেস্টাইন ঝামেলা, ইসরায়েলের সঙ্গে ইরানের ঝামেলা, লেবাননের ঝামেলা, সেটা শুধু তো ভারতকে অ্যাফেক্ট করছে এমন নয়, ইউএস চায়নাকেও তো অ্যাফেক্ট করছে। কিন্তু ইউএস চাইনিজ মার্কেট তো ভালো আছে, পৃথিবীর বহু জায়গার মার্কেট ভালো আছে। ইন্ডিয়ান মার্কেট যেহেতু কিছুটা ওভার ভ্যালুড হয়ে গেছিলো, অনেক স্মল ক্যাপ এবং মিড ক্যাপ অনেকটা করে ওভার ভ্যালুড হয়ে গেছিলো, কিছুটা কারেক্ট করছে এই সময়। তাই প্যানিক না করে, হঠাৎ করে প্যানিক সেলিং না করে, বরং আপনারা এতদিন ধরে যে স্টকগুলো ভেবে রেখেছিলেন যে এই স্টকটা আমার কেনার ইচ্ছে ছিল, এতটা রান আপ দিয়ে দিয়েছে, দেখা যাক আবার কি হবে, কি কখন সুযোগ পাওয়া যায়, এই যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোকে, যেগুলো ভালো ফান্ডামেন্টালস রয়েছে, এগুলো ভালো গ্রোথ অপরচুনিটি রয়েছে, সেগুলো অনেকটা কারেক্ট করে গেছে। যে স্টকটা আপনি ভাবছেন 500 টাকায় অ্যাড করবেন, সেই স্টকটা যখন নেমে এসছে 300 টাকায়, আপনি যদি ভাবেন যেটা আমি অ্যাড করবো না, সেটা তো বোকামি, তাই না? আপনার যে স্টকে কেনার কনভিকশান 500 টাকায় আছে, সেই স্টক কেনার আরও বেশি কনভিকশান আপনার 300 টাকাতেও থাকা উচিত, তাই না? যদি মনে করেন যে কোম্পানির ফান্ডামেন্টালস কোনো প্রবলেম নেই, কোম্পানির বিজনেসে কোনো এফেক্ট হচ্ছে না, তাহলে সেই জিনিসটা কিনতে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যারা অনেকে মিউচুয়াল ফান্ডস করেন, তারাও অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা এসআইপি কী করবো, এসআইপি কি কন্টিনিউ করবো, নাকি তুলে নেবো, নাকি কমিয়ে দেবো? আমার মনে হয় একদমই উল্টোটা করা উচিত। দেখুন, মার্কেটের কেউ টপ আর বটম ধরতে পারে না। যদি কেউ বলে সে মিথ্যে কথা বলছে, হয় সে ভগবান, নাহলে সে মিথ্যে কথা বলছে। তো মার্কেট যখন নামে তখন কোনো সাপোর্ট কাজ করে না, মার্কেট যখন ওঠে তখন কোনো রেজিস্ট্যান্স কাজ করে না। তো কেউ বলতে পারে না মার্কেট কতটা নামবে, কতটা উঠবে। কিন্তু এইটা ঘটনা যে মার্কেট নামলে সেটা কেনার ভালো অপরচুনিটি, একটা স্টকের পিই কমে যায়, তো সেখানে যে স্টকগুলো আইডেন্টিফাই করেছেন সেগুলো কেনা উচিত। এবং এসআইপি আমার মনে হয় যারা করছেন তারা তো কন্টিনিউ করুনই, যদি পারেন কিছু এসআইপি বাড়িয়ে নিন। দেখুন, মার্কেট কবে রিকভার করবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, যেগুলো বললাম, আরবিআই যখন ইন্টারেস্ট রেট কাট করা শুরু করবে, ইউএসএতে ট্রাম্প যখন একটা নির্দিষ্ট ইকোনমিক পলিসি শুরু করবে, মহারাষ্ট্রে যখন বিজেপি সরকার আবার ভালোভাবে ফিরে আসবে, ভারতীয় কোম্পানিগুলি যদি নেক্সট যেটা কোয়ার্টার 3, সেই কোয়ার্টার 3 আর্নিং যদি ভালো দেয়, তখন আবার আস্তে আস্তে মার্কেট স্টেবিলাইজ করবে, ভালো দিকে যাবে। কিন্তু এখন এগুলো দেয়ার আর লটস অফ ইফস অ্যান্ড বাটস, কী হবে না হবে কেউ বলতে পারবে না। কিন্তু যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে সেগুলো নিয়ে ভেবেও লাভ নেই। কিন্তু এটা আপনি জানবেন যে ভালো স্টক, ভালো বিজনেসে আপনি যখন ইনভেস্ট করছেন, সেটা ঠিক আপনাকে একসময় রিটার্ন দেবে। আপনি তো 10,000 20,000 ইনভেস্ট করছেন, যে কোম্পানির মালিক সে তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে, তো সে তো আর বিজনেস ছেড়ে পালিয়ে যাবে না। সুতরাং অত ভয়ের কারণ নেই। যারা এসআইপি করছেন তারাও পারলে একটু একটু করে এসআইপি বাড়ান, কিছু লামসাম করতে পারেন। এসআইপিতে আপনি যদি মাসে ধরুন 5,000 টাকার করেন, সেটা আরও কয়েক হাজার বাড়িয়ে দিন। কারণ মার্কেট যত নামবে, যত ইনভেস্ট আপনি বেশি করবেন, যখন মার্কেট উঠবে তখন আপনি তত বেশি প্রফিট পাবেন। মার্কেট একটা লং টার্ম খেলা, কোনো সাট্টা বাজার না। আরেকটা ব্যাপার যেটা শেয়ার মার্কেটে অনেকে ভুল করেন, যে এখানে কখনো এমন টাকা রাখবেন না যে টাকা আপনার দরকার। অর্থাৎ আমার এই টাকাটা দরকার আছে, 3-4 মাস পর লাগবে, আমি রেখে দিলাম, 3-4 মাস পর তুলে নেবো। সবসময় ওটা হয় না। সেরকম করতে গেলে আপনাকে স্টপ লস দিতে হবে, আপনাকে টেকনিক্যালস জানতে হবে, একটা জায়গায় নামলে বেচে দিতে হবে। কিন্তু স্টক মার্কেটে সেই টাকাটাই রাখবেন যেটা শর্ট টার্মে আপনার দরকার নেই। কারণ নো ওয়ান নোজ ওয়েন দ্য মার্কেট ক্র্যাশেস, নো ওয়ান নোজ ওয়েন দ্য মার্কেট কারেক্টস ইটসেলফ। তো মার্কেট নেমে গেলে আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরে, পারলে আরও স্টকগুলো অ্যাড করতে হবে। যখন স্টক উপরে যাবে, প্রফিট দেবে, তখন যদি আপনি চান প্রফিট বুক করতে পারেন। ওয়ারেন বাফের একটা খুব বিখ্যাত ডায়লগ আছে যে হোয়েন আদার্স আর গ্রিডি ইউ শুড বি ফিয়ারফুল, অ্যান্ড হোয়েন আদার্স আর ফিয়ারফুল ইউ শুড বি গ্রিডি। তো সেইভাবেই থাকবেন। মার্কেটে এটা ম্যাক্সিমাম লোক ভাবছে, তার অপোজিটে যদি ভাবতে পারেন, তখনই আপনি বাকিদের থেকে অনেকটা নেমে গেলেন। যাদের পেপার প্রফিট অনেকটা কমে গেছে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। এবং কারো যদি লসও হয়, সেটা অনেকে বলে হয় ভাই তুই বললি মার্কেটে আসতে, ভাই লস হচ্ছে। কিন্তু এখন লস কী করে হচ্ছে? লস তো হচ্ছে পেপার লস। আমি একটা 10,000 টাকা স্টক কিনেছি, সেটা 20% নেমে গেছে 8,000 টাকা, কিন্তু সেটা পেপার লস। যতক্ষণ না আমি লসটা বুক করছি, যতক্ষণ না আমি ওটা বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে লসটা বুক করছি, ততক্ষণ তো আমার লস হচ্ছে না। হয়তো আমি যদি 3 মাস 4 মাস আরও ওয়েট করি, তখন ওই লসটা রিকভার করে প্রফিটে চলে যেতে পারে। কেউ জানে না সেটা কখন হবে। কিন্তু আমি যদি ভালো কোম্পানিতে ইনভেস্ট করে থাকি, সেই কোম্পানি তো উঠে যাবে না, সেই কোম্পানি নিশ্চয়ই আবার রিকভার করবে, সেই নিশ্চয়ই আবার পেপার লস রিকভার করে
পেপার প্রফিট দেবে, যখন আমি বুক করব সেটা অরিজিনাল প্রফিটও হতে পারে। তো এই জিনিসগুলোই বলার ছিল। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো বিষয়ে ভিডিও দরকার হয় সেটা কমেন্টে জানাতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আপনার ফিডব্যাক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।